আপনি তদবির শুনেন নাই বলে এমন দুজন লোকের নাম বললেন যে লোকগুলো কিন্তু এখন এর প্রতিবাদ করার মতো অবস্থায় নাই। আপনি এমন লোককে সাক্ষী মানলেন যিনারা এখন উপস্থিত নেই। আমার কাছে এটা কি হয়ে যাবে না? এখনো টেক্সট মেসেজ আছে মাননীয় সাবেক স্পিকার এক, এবং এই কথাগুলো আপনাকে যা বলছি আমি পাবলিকলি, আমি দায়িত্বরত থাকা অবস্থায় আমার রেজিস্ট্রার সহ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লাইভ প্রেস কনফারেন্স করেছিলাম প্রায় 14টা ইলেকট্রনিক মিডিয়াকে সামনে নিয়ে। এবং এই দুটি কারণে অনেকেরই এই যে সুবিধা প্রাপ্তির যে ব্যাপারটা সেটা এফেক্টেড হয়ে যায় এবং জিরো হয়ে যায় বিষয়টা। এবং তারপরে আমি প্রথমেই শুরু করি নাহিদ মহোদয় শিক্ষামন্ত্রী ছিলেন। নাহিদ মহোদয় যখন শিক্ষামন্ত্রী ছিলেন তখন পরবর্তীতে দীপুমণি এই দায়িত্ব পেলেন। পাওয়ার পরে তিনি নানান রকম ভাবে রিকোয়েস্ট অনুরোধ এগুলো শুরু করলেন। আমি কোনোটাই গ্রাহ্য করলাম না, না করার কারণে তিনি কুপিত হন এবং সেখানে বঙ্গবন্ধু পরিষদের যিনি সচিব হিসেবে সেক্রেটারি হিসেবে কাজ করছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মশিউর রহমান, তারপর মাঝে মাঝে আপনি থামাবো, কিছু মনে করবেন না। আপনি খুব সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করেন, কিন্তু আমার দর্শক সময় নাও বুঝতে পারে। এই কুপিত হন মানে কি একটু যদি বুঝিয়ে বলতেন। কুপিত হওয়া মানে হচ্ছে রাগান্বিত হওয়া, বিরক্ত হওয়া। ঠিক আছে, বলুন আবার আপনি। এখন মশিউর রহমান কে লাগিয়ে দিলেন যে তুমি তাকে বিরক্ত করা শুরু করো, নানান রকম ঝামেলা তৈরি করো। তারপর আপনার ছাত্রলীগের আমাদের এখানে কমিটি ছিল না, সেক্রেটারি এবং প্রেসিডেন্ট ছিলেন। যিনি প্রেসিডেন্ট জনাব তুষার, তাকে আপনার আমরা চাঁদাবাজির অ্যাটেম্প নেওয়ায় আমাদের প্রকল্পে যে উন্নয়ন প্রকল্প, সেখানে সন্ধ্যার সময় একদিন তিনি এসে চাঁদা দাবি করলেন সংশ্লিষ্ট ঠিকাদার এবং ইঞ্জিনিয়ারদের কাছ থেকে। তারা আমাকে পরে রাতের বেলা যখন জানালেন, আমি সঙ্গে সঙ্গে রাত 1টার সময় কাছাড় থানার তৎকালীন ওসি মহোদয়কে ডেকে আমি মামলা রুজু করার জন্য বললাম। তিনি কোনোভাবেই পরের দিন আলো ফোটার আগে করতে চাচ্ছেন না। পরে শেষ পর্যন্ত তাকে রীতিমতো পারসুয়েট করে, বাধ্য করে আপনার ডায়েরি করলাম ছাত্রলীগের তৎকালীন সভাপতির বিরুদ্ধে। এবং তার কিছুদিন পরে আইজিপি মহোদয় জাভেদ পাটোয়ারি এসেছিলেন আমাদের মোটিভেশনাল একটা লেকচার দিতে, সেখানেও কিন্তু তাকে পারসুয়েট করবার চেষ্টা করেছিলেন সংশ্লিষ্ট সভাপতি ছাত্রলীগের, কিন্তু কোনোভাবেই সেটা আর কিছু করতে পারেন। তো যাই হোক, এই যে সাহসটা আমি দেখিয়েছিলাম, পরবর্তীতে যেটা লক্ষ্য করলাম, আমরা এখানে যে বিশেষ উন্নয়ন প্রকল্পটি, সেটি আপনার শুরু হয়েছে আমার আগের তৃতীয় উপাচার্য যিনি ছিলেন প্রফেসর নূর নবীর সময়। পরে আমরা যখন খোঁজ খবর নিলাম আমার দায়িত্বকালীন সময়ে, দেখলাম যে ধরুন 10 ফিট বাই 10 ফিট ভিত্তি এই জায়গার উপর দেওয়ার কথা, সেখানে তিনি 100 ফিট বা 100 ফিট জায়গা নিয়ে মাটির নিচে প্রচুর অর্থ ব্যয় করে ফেলেছেন। এবং আপনার একনেক কর্তৃক যে নকশাটি অনুমোদিত হয়েছিল সেটির ব্যত্যয় ঘটিয়ে ফেলছেন সিরিয়াসলি, এবং প্লিন্থ লেভেল পার করে ফেলেছেন, মাটির উপরে চলে এসছে কাজ। তো সেই সময় এরকম একটি পরিস্থিতি কিভাবে আমরা কাজ করব? আমরা তখন কমিটির বৈঠক করে সিদ্ধান্ত নিলাম যে এখানে এই পরিস্থিতি আমাদের তো কাজটা শুরু করতে ফেলে রাখা যাবে, প্রতিষ্ঠানের কাজ, নাথিং পার্সোনাল। তো আমরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান যারা রেলেভেন্ট, আপনার যিনি আপনার পরামর্শক ছিলেন, তারপরে ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয়, সর্বত্র আমরা চিঠি দিয়ে জানালাম এই পরিস্থিতি, এবং আপনার পত্রিকায় বিজ্ঞপ্তিও দিলাম, গণবিজ্ঞপ্তি, যে এহেন পরিস্থিতি, আমরা এইরকম একটি পটভূমিতে কাজ করতে চলেছি। এবং সেইভাবে সবাইকে জানান দিয়ে আমরা কোনো রেসপন্স পেলাম না, যে কেউ বলেননি যে কাজ বন্ধ করেন বা এইভাবেই রাখেন। তো সবার একটা প্রেশার ছিল যে উত্তরবঙ্গের বাতিঘর এটা এইভাবে পড়ে থাকবে, একটা ছাত্রী হল, তারপরে একটা ইনস্টিটিউট। তা আমরা কাজ শুরু করে দিলাম। লেফটেন্যান্ট কর্নেল মনোয়ার তিনি দায়িত্ব নিলেন, একদম মিলিটারি স্টাইলে, কোনো রকমের ঝামেলা করা যাবে না, দ্রুততম গতিতে কাজ চললো। তো এই বিষয়টি দীপুমণিকে আমাদের পরামর্শক মঞ্জুর কাদের তিনি জানালেন যে এই সিচুয়েশন। তো উনি ভাবলেন যে ভালো মৌকা পাওয়া গেছে, তো উনি বললেন যে এখানে যেহেতু ব্যত্যয় ঘটেছে, সুতরাং আপনারা কাজ এই পর্যায়ে বন্ধ করে দেন। তো আমরা তৎকালীন শিক্ষা সচিব মহোদয়, যিনি পরবর্তীতে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাকেও আমরা জানান দিলাম ফর্মাল মিটিং এ, এবং তিনিও বললেন না, কাজ
বন্ধ করা যাবে না, চলতে থাক। পরিকল্পনা মন্ত্রী মান্নান সাহেব তিনি ওখানে গিয়েছিলেন, তিনিও দ্রুতগতিতে কাজ সম্পূর্ণ করার জন্য বললেন। তারপরে এদিকে দেখলাম যে দীপমণি পারসিস্টেন্টলি অসহযোগিতা করছেন। তো আমাদের হাতে সরকারের 18 কোটি টাকা ছিল। তো সেইটি এই পরিস্থিতিতে আমরা পুরোটা টাকা বাংলাদেশ ব্যাংকের ট্রেজারিতে জমা দিয়ে দিলাম, পাবলিক কোনো মানি আর থাকলো না। তো ইতিমধ্যে কাজ শুরু করার কারণে ইট, বালি, সিমেন্ট, রড এগুলো বিপুল পরিমাণে স্ট্যাক করা আছে। ঠিকাদাররা বললেন যে স্যার এটা তো সরকারি প্রতিষ্ঠান, আপনার ব্যক্তিগত কোনো কিছু না, আমাদেরকে কাজটা চালিয়ে দিতে দেন। আমাদের যে জামানতের টাকা আছে সেটি আমাদের টাকা, সরকারের টাকা নয়। আমরা আজ হোক কাল হোক টাকা ফেরত পাবোই, এটা গ্যারান্টেড। সেভাবেই আমাদেরকে টাকা জমা দিতে হয়েছে। আর প্রথম বছর এই টাকা 50% পর্যন্ত যদি প্রয়োজন হয় বিশেষ জরুরি কারণে ব্যবহার করতে পারেন, বাকিটা রেখে দিতে হবে। কিন্তু আমি তো সেই 2-3 বছর পার করে ফেলেছি বাই দ্যাট, কারণ তাদের নিয়োগ হয়েছে যে আমার তারা জমা দিয়েছেন আগের ভাইস চ্যান্সেলর, এবং তিনি 4 বছর মেয়াদী ছিলেন। তো ফলে এখন সেইটা যদি আমরা ব্যবহার করি কিছু বলার নেই কারো। তো আমি তখন কমিটির মিটিং করে সিন্ডিকেটকে জানিয়ে সকল লেভেল অতিক্রম করে আমি কাজটা করতে দিলাম। এরপরে যে ব্যাপারটি এখানে একটা জিনিস আমি বলি আপনাকে, আমার মনে হয় সম্ভবত আপনাকে এই অভিযোগেই আপনার বিরুদ্ধে মামলাটা হয়েছে, যে কোনো ঠিকাদার যখন কোনো একটা কাজ করেন তখন ওনার এখানে কিন্তু একটা পারফরমেন্স গ্যারান্টি থাকে, একটা টাকা ওনারা জমা দেন। জামানতটা দেওয়া হয় এই কারণে যে ওনার কাজটা হয়ে যাওয়ার পর যদি কোনো ব্যত্যয় ধরা পড়ে, যদি কোনো সমস্যা ধরা পড়ে, সেই টাকাটা আপনি বাজেয়াপ্ত করে এই কাজটা আপনি করতে পারবেন। এবং তার জন্য একটা এখন এই জামানতের টাকা আপনি কি ভিসি হিসেবে তাকে তুলে দিতে পারেন নাকি আইনানুগ? সেটি হচ্ছে আমাদের যে কমিটি ছিল, পরামর্শক এবং অন্য যারা মেম্বার সবাই বললেন যে এই পরিস্থিতিতে কাজ তো নষ্ট হয়ে যাবে, সব জিনিসপত্রগুলো পাবলিক টাকায় কেনা, এই সরঞ্জামগুলো নষ্ট হয়ে যাবে, এটা তো মাসের পর মাস ফেলে রাখা যাবে, এটা স্বাভাবিক, সিমেন্ট নষ্ট হয়ে যাবে। সেই কারণে প্রতিষ্ঠানের স্বার্থে, জনস্বার্থে, জনগণের অর্থের অপচয় রোধ করার জন্যই কিন্তু আমি প্রতিষ্ঠান প্রধান হিসেবে সবাইকে নিয়ে পরামর্শ করে আনুষ্ঠানিক বৈঠক করে সিন্ডিকেটকে অবহিত করে কিন্তু কাজটা করেছি। সিন্ডিকেট হচ্ছে সর্বোচ্চ বডি বিশ্ববিদ্যালয়। এটা আমার কাছে ক্লিয়ার, আমি এখানে আর ডিটেলে যাচ্ছি না। আমি আপনার বিরুদ্ধে অভিযোগগুলো দুটো তিনটা অভিযোগ বলি। একটা হলো ডিপিপি উপেক্ষা করে নকশা পরিবর্তন করেছেন আপনি, সেটি করেছিলেন আমার আগের ভাইস চ্যান্সেলর, আমি না। আমি তো বললাম তাহলে আপনি না, ওকে ফাইন। 30 কোটি টাকার ঊর্ধ্বে চুক্তি মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই সম্পাদন করেছেন, এই কাজটি করেছেন আগের ভাইস চ্যান্সেলর। ওকে ফাইন। আরেকটা হলো ঠিকাদারকে লোন প্রদানের জন্য নো অবজেকশন সার্টিফিকেট অনুমোদন করেন, এটা আপনি করেছেন। লোন মানে হচ্ছে ওই যে জামানতের টাকা, সেটি আমি বলেছিলাম আপনারা প্রতিষ্ঠানের সাথে কাজটা চালিয়ে যাওয়ার জন্য। ওই কাজটা কি এখন শেষ হয়েছে? ওই কাজটা এখন কি? আমার জানা মতে আমার টেনিয়র শেষ হয়েছে, তারপরে আরো দুজন উপাচার্য নিযুক্ত হয়েছেন, তারা সেভাবে ফেলে রেখে দিয়েছে। ওটা এখনো শেষ হয়নি? না, আমার জানা মতে শেষ হয়নি। ওকে, তার মানে একটা কাজটা এখনো অসমাপ্তই রয়ে গেছে। ওই কাজটা, আপনার এই কাজগুলো, এই সিদ্ধান্তগুলো যথাযথ ছিল কিনা এটা কিন্তু এখন আমরা প্রমাণ করতে পারছি না, যেহেতু কাজটা শেষই হয় নাই। অসমাপ্ত কাজ দিয়ে আমরা কি আলোচনা করবো? এগুলো এক্সপেক্টেড যে এটা কন্টিনিউ করবে, যিনি যখন দায়িত্বে থাকবেন তিনি জনস্বার্থে, প্রতিষ্ঠানের স্বার্থে কাজগুলো এগিয়ে করেননি তো আপনার পরবর্তী, এটা তাদের ব্যর্থতা। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমরা মোটামুটি একটা আপনার বক্তব্যটা পেলাম। এখন প্রশ্ন হলো, দুদক যে আপনার বিরুদ্ধে মামলাটা করলো, এই মামলাটা তারা কবে করেছে? এটা কি আপনার কোনো বক্তব্য নিয়েছে? আমরা যতটুকু জানি দুদক যখন, আমার মনে আছে যখন ছাগল কাণ্ডে মতিউর রহমানের কথা বলা হলো, তখন কিন্তু দুদক তাকে নোটিশ করেছিল যে আপনার বক্তব্য এসে জানান। বেনজির কেউ কিন্তু দুদক নোটিশ করেছিল আপনারা এসে জানান। তখন বেনজির তাদের কাছ থেকে 1 মাস সময় নিয়েছিল, দুদক তাদেরকে সময়টা দিয়েছিল। তো আপনাকে কি দুদকের পক্ষ থেকে কোনো চিঠি দেওয়া হয়েছিল? আমি অন্যদের কথা জানি না, আমি কোনো নোটিশ পাইনি টিল টু ডেট। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কি এই ব্যাপারটা নিয়ে আপনার উকিলদের সঙ্গে কথা বলেছেন এর মধ্যে? এখন কোনো কাগজপত্র ছাড়া। মানে এখন আপনার কাছে কোনো কাগজপত্র আসেনি, কিন্তু পত্রিকা মারফত আপনি জেনেছেন বা টেলিভিশন মারফত জেনেছি। আচ্ছা, আপনি বিভিন্ন সময় মানুষের অধিকার নিয়ে কথা বলেন, আপনার কি মনে হয়
যে আপনাকে কোনো কাগজ না দিয়ে, আপনার সঙ্গে এই ব্যাপারে আপনার মতামত না নিয়ে, আপনার জবাবদিহিতার সুযোগ না দিয়ে যদি পত্রিকায় আগাম দিয়ে দেওয়া হয়, অথবা যদি মিডিয়াতে দিয়ে দেওয়া হয়, মিডিয়াতে এটা অনেক লোক দেখে, লোকে আপনাকে চেনে, আপনি কি এটা কি আপনার জন্য মানে মানহানিকর বলে মনে করেন? ডেফিনেটলি এক ধরনের সোশ্যাল স্টিগমা আরোপ করার চেষ্টা, যেটা এর আগে দীপু মনিক করবার চেষ্টা করেছিলেন। তিনি নানান ভাবে লোকজনদের ইনভলভ করেছিলেন, একটা প্লেন চার্টার করে নেপালের কাঠমান্ডুতে প্রায় শখানেক সংবাদকর্মীকে নিয়ে তাদেরকে এন্টারটেইন করে তারপর আমার পিছনে বলেছিলেন যে একই সংবাদ বারবার করতে থাকো এবং বলো যে তাকে পাওয়া যায় না, সে কর্মস্থলে থাকে না ইত্যাদি। এবং সে এই তথ্য বারংবার বলতে বলতে গোয়েবলীয় কায়দায়, মানে 100 বার মিথ্যা কথা বললে সেটা যেমন প্রতিষ্ঠা করার একটা স্পেস তৈরি হয়ে যায়, সেরকম একটা মানে জনমনে একটা বিভ্রান্তি তৈরি করা। জি, এই বিভ্রান্তি কিন্তু আমরাও দেখেছি, আমরাও শুনেছি, আমরাও বিভ্রান্ত হয়েছি। এবং আজকে আমি সোশ্যাল মিডিয়ায় একজন মোটামুটি বিখ্যাত এবং আলোচিত লোক, এক সময় অতিরিক্ত সচিব ছিলেন এবং খুবই ন্যায়নিষ্ঠ সচিব হিসেবে তার একটা পরিচিতি ছিল, মিস্টার মাহবুব কবির মিলন। জি, উনি আজকে একজন স্ট্যাটাসে একটা মন্তব্য করেছেন আপনার সম্পর্কে। উনি সেখানে লিখেছেন, আমি কোট আনকোট আপনাকে পড়ে শোনাই। এই ভদ্রলোক, মানে আপনি আর কি, এই ভদ্রলোক সেখানকার ভিসি ছিলেন, থাকতেন ঢাকায়, প্লেনে ঢাকা থেকে গিয়ে ক্লাস বা কাজ করে সন্ধ্যায় আবার প্লেনে ঢাকায় চলে আসতেন। সৈয়দপুর এয়ারপোর্টে আর্মির এক উচ্চ পদস্থ কর্মকর্তা তাকে রিসিভ করতেন। এই যে উনি একজন, মানে আমি মনে করি উনি তো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাই নয় কি? উনি বাংলাদেশের দুর্নীতি নির্মূল করার কিছু প্রস্তাব তৎকালীন প্রধানমন্ত্রীকে দিয়েছিলেন বলে আমরা শুনেছি। তো ওনার মতো ব্যক্তি যখন এ ধরনের কথা লিখেন, তখন মানুষ তো বিশ্বাস করতেই পারে। তো মানুষ যদি বিশ্বাস করে, সেই বিশ্বাসের বিপরীতে আপনি কি বলবেন? আমি যেটি বলবো এখানে কিছু সত্যের অপলাপ আছে। আমি নিয়মিত এই প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় পরিচালনা করছি, অফিস টাইমে দিনের বেলা সেখানে থেকেছি। প্রতিদিন যে ফাইলগুলো আমার স্বাক্ষর করা দরকার সেটা আমি সেদিনই ডিসপোজ করে দিয়েছি। সন্ধ্যার সময় আমি চলে এসেছি ঢাকায়, এসে আমাদের এখানে যে লিয়াজ অফিস ছিল সেখানে আমরা যে বুনিয়াদী প্রশিক্ষণ 6 মাস ব্যাপী কর্মচারী, কর্মকর্তা, শিক্ষক, সেগুলো রাত 12টা পর্যন্ত প্রতিদিন নন স্টপ, এমনকি উইকেন্ড গুলোতেও আমরা পরিচালনা করেছি এবং জানের উপর দিয়ে সেটা গেছে। আমি 20 থেকে 22 ঘন্টা প্রতিদিন কাজ করেছি। করে কেন করেছি? জনস্বার্থে করেছি, প্রতিষ্ঠানের স্বার্থে করেছি, এবং আমাকে একটা মিশন নিয়ে পাঠানো হয়েছিল যে এটি বিউপির মডেলে পরিচালনা করার চেষ্টা করতে হবে, এটাকে লাইনচ্যুত অবস্থায় আছে, ট্র্যাকে তুলতে হবে। এখন এই কারণে এই পদ্ধতির আশ্রয় নিয়েছিলাম, এই জন্য আমি কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে টাকা পয়সা নিইনি। যেটি হয়েছে, যেই কথাটি তিনি বলবার চেষ্টা করছেন, সত্যের অপলাপ আছে। আমার সাবেক পিএইচডি ফেলো লেফটেন্যান্ট জেনারেল মোল্লা আকবর, তিনি তার লাস্ট পোস্টিং ছিল এস কমান্ডেন্ট ন্যাশনাল ডিফেন্স কলেজ। তিনি অবসরের পরপরই আপনার এই রিজেন্ট এয়ারওয়েজ নামে একটি এয়ারলাইনারের সিও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এবং যখন দেখলেন আমি ডেপুটেশন আবার পরিবর্তন করে চলে গেছি রংপুরে, তখন উনি বললেন যে ভাই, আমার স্বার্থেই আপনাকে আমার নিয়মিত ঢাকায় দরকার, আমার ডিগ্রিটা তো, থিসিসটা তো শেষ করতে হবে। তো সেই জন্য তিনি যেটি করলেন, আমাকে মৌখিকভাবে বললেন, নাও অন আপনার অনারে আমি রিজেন্ট এয়ারওয়েজ এর কানেক্টিং ফ্লাইট সেখানে ছিল না, সেটা চালু করে দিচ্ছি সৈয়দপুরে, এবং একটা আয়োজন করে আপনাকে দিয়ে চিফ গেস্ট হিসেবে সে ফিতা কেটে এই শুভ উদ্বোধন সূচনা করব, এবং পরদিন থেকে আপনি আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে শুধুমাত্র ট্যাক্সের পয়সাটা দেবেন, প্রায় বিনা ভাড়ায় বলতে গেলে, নামমাত্র মূল্যে আপনি যাতায়াত করুন, বাস ভাড়ার চেয়ে কম। তো ইটস এ হেভেন্স হ্যালো। আমি চিন্তা করলাম যে এইটা আমি জনগণের অর্থ ব্যয় না করে, নিজের পকেটের টাকা খরচ করে অ্যাফোর্ড করা মুশকিল, এটা যদি আমি করতে পারি প্রতিষ্ঠানের স্বার্থে, এবং ঢাকায় এসে প্রায় প্রতিদিনই একটা দুটো আপনার স্টুডিওতে গিয়ে টক শো করেছি, সেখানে একটা পারিতোষিক আপনি জানেন যে পাওয়া যায়। তো ফলে ওই ট্যাক্সের পয়সাও কিন্তু আমার কাভার হয়ে গেছে, পকেট থেকে খুব একটা গুনতে হয়নি টাকা। এবং এইটি আমি এমন ভাবে করেছি রিলিজিয়াসলি, এবং বিশ্ববিদ্যালয়ের 4 বছরে কোনো কাজই আটকায় এই কারণ। আচ্ছা, আপনার কি মনে হয় যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জি, এটা কি একটা আবাসিক পদ নয়? বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আবাসিক দায়িত্বটা হচ্ছে রেজিস্ট্রার মহোদয়, এটা পরিষ্কার সব জায়গায়।
তিনি সেখানে বসবাস করবেন। আর যদি আপনি বাংলাদেশে যান, তখন আপনি আনুষ্ঠানিকভাবে ছুটি নেবেন এবং সেটি সমগ্র রেশন জানবে, কারণ মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব সম্মানীয়, তাদের সবার সুপারিশে এটি আপনার জনস্বার্থে সবাইকে জানানো হবে ওয়েবসাইটে। আচ্ছা, এই যে আপনি প্রতিদিন বিমানে যাতায়াত করতেন এত দূরে, প্রায় কয়েকশো মাইল দূরে, এখানে তো মনে করেন এটি 50 মিনিটের একটা ফ্লাইট বলতে পারেন। ফার্স্ট ফ্লাইট আমি অ্যাভেল করতাম, লাস্ট ফ্লাইট আমি অ্যাভেল করে চলে আসতাম। আচ্ছা, কোন উপাচার্য এভাবে বিমানে করে তার কর্মস্থলে প্রতিদিন যায়, এই ধরনের কোন উদাহরণ কি আপনার জানা মতে? আমার জানা মতে আগে পরে বিদেশে থাকতে পারে, আমাদের এখানে আমার জানা মতে নেই, কিন্তু সেটা আমি করেছি জনস্বার্থে, প্রতিষ্ঠানের স্বার্থে। কারণ এই যে প্রশিক্ষণগুলো আমি পরিচালনা করতাম, ড্রেস কোড, সেগুলো কিন্তু করার জন্য নিবিড় সুপারভিশনটা প্রয়োজন ছিল। এখন ভবিষ্যতে সরকারকে বলতে পারতেন যে আমার ঢাকায় থাকা প্রয়োজন, তাহলে আমি উপাচার্যের আমি তো আমি প্রতিদিন তো অফিস করতাম রে ভাই। দিনের বেলা থাকতাম রংপুরে, রাতের বেলা ঢাকায় আমাদের লিয়াজ অফিসে এই কাজগুলো পরিচালনা করতে হতো নিবিড় সুপারভিশন।